আমরা কন্ট্রোল থিওরি এন্ড অটোমেশন নিয়ে আসলে আমরা পড়াশোনা করছিলাম। তো আমরা যে কোর্সটা করছি সেটা আসলে অ্যাডভান্স কন্ট্রোল থিওরি এন্ড অটোমেশন। তো এনিওয়ে আর কি আমরা ইতিমধ্যে কন্ট্রোল থিওরি যেটা আসলে আমরা বলছি সেটার অনেকগুলো অংশ আমরা ইতিমধ্যে শেষ করেছি, আরো বেশ কিছু অংশ রয়েছে। তবে সিলেবাস অনুযায়ী এখন আমাদের বাকি রয়েছে যেটা সেটা হলো ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, স্পেশালি অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগ এগুলো কেন দরকার, অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায়, কিভাবে কনভার্সন গুলো করা হয় অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগ, কিভাবে স্যাম্পলিং করা হয়, স্যাম্পলিং থিওরম, এরপরে ডিজিটাল ট্রান্সফার ফাংশন, তারপরে ডিজিটাল কন্ট্রোল সিস্টেম ডিজাইন। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো। তার পূর্বে আমরা আগে আমাদের আরো একটা পার্ট যেটা অটোমেশন, অটোমেশন পার্টটা আজকে আমরা শুরু করতে চাচ্ছি। তো বেসিক্যালি আসলে কন্ট্রোল এবং অটোমেশন যেটা আমরা বলি যে এই দুটোর মধ্যে একটা একটা মেজর পার্থক্য, সেটা হলো যে যখন আমরা কন্ট্রোল সিস্টেম বলবো তখন আমরা ইনপুটটা আমাদের রেফারেন্স ইনপুট যেটাকে আমরা কমান্ড কমান্ড বলি বা কমান্ড রেসপন্স বা রেফারেন্স সিগন্যাল বা সেট ভ্যালু যেটাই বলি না কেন, তো কন্ট্রোল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ইউজার এই কমান্ডটা কিন্তু দিয়ে দেয়। কিন্তু অটোমেশনের ক্ষেত্রে অটোমেশনটা হচ্ছে কি যে সিস্টেম নিজে থেকেই রেফারেন্স ভ্যালুটা সে নিজে থেকেই নিবে এবং নিজে থেকে অপারেট করবে। ডেফিনেটলি আমরা এখানে তো সবাই শিক্ষক প্রায়, তো আমরা অলরেডি অনেক বাংলাদেশে হয়তো অনেকে দেশের বাইরে অনেক ইন্ডাস্ট্রি বাই দ্যাট টাইম আমরা ভিজিট করেছি। স্পেশালি আমি জানি না যে তোমরা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি তোমরা ভিজিট করেছো কিনা। স্পেশালি আমরা আমি পার্সোনালি পাবনা স্কয়ার আমরা গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমরা একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি, অন্যান্য ইন্ডাস্ট্রিও মোর অর লেস সেম কাইন্ড বলা যায়। এই যে আমাদের যে মেডিসিন বা ওষুধগুলো যে প্রিপারেশন, আমরা ওইখানে দেখেছি আর কি যে এতটা কোয়ালিটি কন্ট্রোল করা হয়, এতটা প্রিসাইজ এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে যে ম্যানুফ্যাকচারিং গুলো করা হয় এবং এই ম্যানুফ্যাকচারিং এর পুরোটাই অটোমেশন দ্বারা হয়। তো ডেফিনেটলি র প্রোডাক্ট আসা থেকে শুরু করে, র এলিমেন্ট থেকে শুরু করে ফাইনাল যে প্রোডাক্টটা বের হয় অলমোস্ট পুরোটাই দেখলাম যে অটোমেটেড। তার মানে হচ্ছে যে পুরো ওভারঅল সিস্টেম যে সেটা হতে পারে, সেটা মেকাট্রনিক সিস্টেমও বলা যেতে পারে বা মেকানিক্যাল সিস্টেম যেটাই বলি না কেন, এখানে যখন আমরা র এলিমেন্টটা যখন দেওয়া হয় তারপর থেকে সিস্টেম নিজে নিজেই বাকি কাজগুলো করছে। তো ডেফিনেটলি এখানে যদি
মানুষ যদি এই কাজগুলো ইন্ডিভিজুয়ালি করতো, তাহলে হয়তো এই লেভেল অফ প্রিসিশন পাওয়া টাফ। যার কারণে মানে অটোমেশনের বিকল্প নেই। আবার ঠিক একইভাবে আমরা রুয়েটের যেহেতু শিক্ষক, রাজশাহীতে আমরা অনেকেই সুগার মিল মাঝে মাঝে হয়তো ভিজিট করি, বা বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে, বা এই ধরনের আর কি কাটাখালী পাওয়ার প্ল্যান্ট বা সাব স্টেশন গুলো, এগুলো তো গেলেও আমরা দেখতে পারবো যে আসলে ওভারঅল কন্ট্রোল সিস্টেমটা আসলে টোটালি বেসড অন অটোমেশন। যেটা বলছিলাম, অটোমেশনের জন্য কিন্তু সিস্টেম নিজে থেকেই কিন্তু তার ইনপুটটা নিয়ে নেয়। কন্ট্রোলের ক্ষেত্রে যেটা আমরা ডিফাইন করে দিই। তো এই যে অটোমেশনটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এই অটোমেশনটা আসলে এক এক জায়গায় এক এক ধরনের ক্লাসিফিকেশন আছে। তবে ইন জেনারেল আসলে যদি বলা হয় তাহলে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তিন ধরনের আর কি বলা যায় আর কি মোটামুটি। প্রথমটা যেটা আমরা বলতে পারি যে ফিক্সড অটোমেশন। ডেফিনেটলি তোমরা আইপি গ্রাজুয়েট, সো ইন্ডাস্ট্রি সম্পর্কে ইউ নো বেটার আই গেস। ফিক্সড অটোমেশনটা আসলে কি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি ফিক্সড প্রোডাক্টই যদি সবসময় প্রডিউস করে, সেক্ষেত্রে তাদের টোটাল ওভারঅল অটোমেশন সিস্টেমটার কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে সিস্টেম স্টার্ট হওয়ার পরে তাদের পরবর্তীতে মানে ব্যাচ বাই ব্যাচ প্রোডাকশন হয়ে গেলেও পরবর্তীতে আসলে ট্রাবল শুটিং ছাড়া হয়তো অ্যাডিশনাল কোনো মেজর কোনো আসলে টেকনিক্যাল কোনো চেঞ্জিং এর প্রয়োজন পড়ে না ফিক্সড অটোমেশনের ক্ষেত্রে। যেমন যেখানে হয়তো ফর এক্সাম্পল একটাই প্রোডাক্ট তৈরি হয় যে চ্যানেল দিয়ে, প্রোডাকশন লাইন দিয়ে, তো সেখানে তো আর চেঞ্জ করার প্রয়োজন নেই। কিছু কিছু জায়গা আবার রয়েছে, কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আসলে একই প্রোডাকশন লাইন দিয়ে এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট রান করে। যেমনটা আমরা ফার্মাসিউটিক্যালস এর আমরা এক্সাম্পল দিচ্ছিলাম, যে এখানে তো মেডিসিন, বিভিন্ন ধরনের ঔষধ আসলে প্রস্তুত হয়। তো যে প্রোডাকশন লাইনটা আসলে ব্যবহার করা হয়, এতে এখানে কিন্তু যে এক এক সময় কিন্তু এখন হয়তো প্যারাসিটামল প্রোডাকশন হলো, এরপরে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক প্রোডাকশন রয়েছে। তো ডেফিনেটলি তো দুইজনের সেটিং তো আলাদা হবে। তো একটা থেকে যখন আরেকটাতে সুইচ করে তখন তাদের একটা নির্দিষ্ট ট্রানজিট টাইম থাকে। যে ফর এক্সাম্পল যেটা বলছিলাম, যে এই যে প্রথমে একটা প্যারাসিটামল প্রোডাকশন হয়ে গেল, এরপরে পরের যে প্রোডাকশনটা কতক্ষণ পরে শুরু হবে, সিস্টেমটা কতক্ষণ কুল করতে হবে, এইগুলোকে কি দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো বিভিন্ন স্টেপ রয়েছে। তারপরে গিয়ে পরের প্রোডাকশনটা শুরু করবে। সেগুলো শুরু করার আগেও আবার ক্যালিব্রেশন করতে হবে, আরো অন্যান্য যেগুলো ওভারঅল সেফটি চেকিং রয়েছে সেগুলো করবে। কিন্তু প্রোডাকশন লাইন কিন্তু ওই একটাই। সেক্ষেত্রে এইগুলোকে হচ্ছে যে আমরা ফ্লেক্সিবল অটোমেশন বলতে পারি।
ফ্লেক্সিবল অটোমেশন। আরেকটা অটোমেশন যেটা হচ্ছে যে নাম হলো প্রোগ্রামেবল অটোমেশন। ডেফিনেটলি নাম শুনে বোঝাই যাচ্ছে যে এই প্রোডাকশন সিস্টেমে আসলে প্রোগ্রাম করে করে যে প্রোডাক্টটা আমি আসলে ইয়ে করতে চাই সেখানে ডেফিনেটলি প্রোডাক্টের ডিজাইনে যেমন হতে পারে আকৃতি বা শেপ, হ্যাঁ, হাইট, উইথ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বিভিন্ন কিছু গোলাকার বা বৃত্তাকার, স্ফেরিক্যাল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট বের হতে পারে। এইগুলো আসলে যেমন আমরা স্পেশালি তোমরা তো কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং, ইউ আর দ্য মাস্টার অফ দিস, সো ইউ নো বেটার। তো যেমনটা আমরা সিএনসি মেশিনের ক্ষেত্রে দেখি, তাই না? আমরা জি কোড, এম কোড, বিভিন্ন মেশিন চেঞ্জিং টুলস, এগুলো তো ব্যবহার করে। এগুলো সবগুলোই কি তুমি প্রোগ্রাম করে তাকে দিচ্ছ এবং হচ্ছে যে তোমার এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি তোমার আউটপুটটা পাচ্ছ। 3D প্রিন্টার, এগুলোকে আসলে আমরা প্রোগ্রামেবল অটোমেশন বলতে পারি। এই ধরনের এইভাবে আসলে ইন জেনারেল আসলে এই তিনটা আমি ক্লাসিফিকেশন বললাম। আরো অনেকে অনেক ধরনের অনেকভাবে ক্লাসিফিকেশন করতে পারে। আর ওভারঅল সামারের জিনিসটা আসলে আমাদের বোঝা থাকলেই হলো। এবং ডেফিনেটলি অ্যাপ্লিকেশন অফ অটোমেশন তো বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন আমরা দেখবো সামনে যদি ইয়েতে কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখবো আমরা। আমরা আজকে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশন, এই অটোমেশনের ক্ষেত্রে তো একটা মেজর একটা গুরুত্বপূর্ণ পার্ট বহন করে অবভিয়াসলি কন্ট্রোল সিস্টেম। তো এই এই কন্ট্রোল গুলোর ইন্ডাস্ট্রি লেভেলে আসলে স্পেশালি অটোমেশন গুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পিএলসি বেসড কন্ট্রোল, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এই ধরনের কন্ট্রোল গুলো ব্যবহার করা হয়। তো আসলে এখানে একটা বিষয় বোঝার রয়েছে, সেটা হলো যে পিএলসি যেটা আমরা বলছি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো আমরা তো ডিটেলস পড়বো, তারপরে আমি একটু সামারি হিসেবে বলি যে আগের যে কন্ট্রোল পড়লাম আর আমরা এই যে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার দ্যাট মিনস এই কন্ট্রোলারটা লজিকের উপরে কাজ করে। তো লজিক হতে পারে কি, আমরা নিঃসন্দেহে আমরা ইয়েতে পড়েছি না, লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, এক্সক্লুসিভ অর গেট, নর গেট। তো এই ধরনের বিভিন্ন লজিক সে আসলে ব্যবহার করে এবং লজিক ব্যবহার করে সে আসলে আলটিমেটলি যে কোনো একটা অ্যাকচুয়েটরকে অ্যাকচুয়েট করে। আমি যদি বলি যে ঘরের টেম্পারেচার 30 হলে এবং হচ্ছে কি যে হিউমিডিটি অমুক হলে তুমি এসিটা অন করবা, তার মানে কি এই দুটো কন্ডিশন যদি মিলে তাহলে কিন্তু সে এসিটাকে অ্যাকচুয়েট করছে। সো অ্যাকচুয়েটরকে অ্যাকচুয়েট করার অর্থ হলো আসলে এই যে পিএলসি থেকে যে আউটপুটটা, এই আউটপুটটা কানেক্টেড হবে অ্যাকচুয়েটরের সাথে। অনেকে হয়তো তৌকির তো অলরেডি কোর্সের কিছু অংশ করেছে, সো হি নোজ দ্যাট। তো এই যে আমরা
পিএলসি বেসড যে কন্ট্রোল সিস্টেমটা বলছি, সুতরাং এখান থেকে বোঝা গেল যে এটা আসলে একটা লজিক বেসড কন্ট্রোল সিস্টেম, এবং আমরা যে কন্ট্রোলটা করেছি এটা কিন্তু ক্লাসিক্যাল কন্ট্রোল সিস্টেম। আমরা আগে যেগুলো করতাম ক্লাসিক্যাল কন্ট্রোল সিস্টেম, ক্লাসিক্যালের মধ্যেও আসলে এখানে আবার ভাগ রয়েছে, একটা হলো লিনিয়ার কন্ট্রোল সিস্টেম, একটা হলো নন লিনিয়ার কন্ট্রোল সিস্টেম। তো আমরা কিন্তু এতদিন পর্যন্ত যা পড়াশোনা করছি সেগুলো সবই কিন্তু লিনিয়ার কন্ট্রোল সিস্টেম। তো পূর্বের এই কন্ট্রোল গুলোর কাজ কি ছিল, যে কাজ ছিল হচ্ছে কি যে একটা ডেফিনেট একটা রেফারেন্স সিগন্যাল বা কমান্ড সিগন্যালকে ট্র্যাক করা বা ইউজারের কমান্ড অনুযায়ী কাজ করা। এখন আমার কাছে যদি 10টা সিস্টেমে আমাকে যদি এট এ টাইমে রান করতে হয়, 10টা সিস্টেমের জন্যই কিন্তু আমি হয়তো কমান্ড আমি দিয়ে রেখেছি যে 10টা সিস্টেম কিভাবে রান করবে, কোনটা কত টেম্পারেচার রাখবে, কত হিউমিডিটি রাখবে, কত প্রেসার রাখবে, এইগুলো হয়তো আমি অ্যাজ এ ডিজাইনার আমি হয়তো ঠিক করে দিয়ে রেখেছি। কিন্তু এই যে 10টা সিস্টেম, এই 10টা সিস্টেম তো সবসময় হয়তো প্ল্যান্টে সবসময় হয়তো রান করার প্রয়োজন নেই। হয়তো কোনো সময় 3টা, কোনো সময় 5টা, কোনো সময় 10টাই, ডিপেন্ডস অন দি রিকোয়ারমেন্ট, ডিমান্ড অনুযায়ী কিন্তু হচ্ছে 10টা সিস্টেম রান হতে পারে। যেমনটা আমাদের যে ইলেকট্রিসিটি প্রোডাকশন হয়, তো এমন ভাবে যদি আমরা চিন্তা করি যে ইলেকট্রিসিটি প্রোডাকশনের, তো আমরা তো জানি যে একটা পিক আওয়ার থাকে, একটা অফ পিক আওয়ার থাকে। পিক আওয়ারে ডেফিনেটলি কি আমাদের প্রোডাকশনটা অনেক বেশি করতে হয়। এখন প্রতিবার তো আসলে ম্যানুয়ালি গিয়ে এই পিক আওয়ারের সময় আবার সে প্রোডাকশন লেভেল চেঞ্জ করবে, তারপরে গিয়ে প্রোডাকশন বাড়বে, এমনটা করতে গেলে তো প্ল্যান্ট অপারেশন স্লো হয়ে যাবে, এবং বারবার পরিবর্তনের ফলে মানে ম্যানুয়াল চেঞ্জিং এর ফলে সিস্টেমের কিন্তু মানে ইরর হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায়। ফলে যদি এমন হয় যে কত আমার জেনারেশন করতে হবে, আমি যদি এটা আমার কাছে যদি থাকে, এই মেজারমেন্টটা যদি আমি নিতে পারি, তো আমি কিন্তু সেটাকে ব্যবহার করে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্ট কিন্তু আমি জেনারেশন করতে পারি। সেম সেম থিং আসলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, প্রোডাকশন লেভেলের ক্ষেত্রেও হয়তো, যে আমি যদি একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং সিস্টেমের কথা চিন্তা করি, ডেফিনেটলি যখন আমাদের কোনো ফেস্টিভ্যাল আসে তখন প্রোডাকশন বেড়ে যায়, বাড়াতে হয়। আবার হচ্ছে কি যে যখন শীতের সময় আসে তখন এক ধরনের প্রোডাকশন হতে পারে, বা গরমের সময় সামারে আরেক ধরনের প্রোডাকশন। এই যে প্রোডাকশন ইয়েটাও কিন্তু চেঞ্জ হতে পারে। এই ওভারঅল এই কাজগুলো কি, এই যে যদি আমি ম্যানুয়ালি করতাম তাহলে ডেফিনেটলি প্রতিবার আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে গেলে পরে আমার একটা সময়, আমার অ্যাডিশনাল সময় বেশি লাগতো, এবং আমার ইরোর হওয়ার চান্স বেড়ে যেত, ফলে আমার প্রোডাকশন লেভেলও কিন্তু কমে যেত। কিন্তু এই যে অটোমেশন হওয়ার কারণে কিন্তু আমার প্রোডাকশন লেভেল কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আবার যেটা আমরা প্রথমেই ফার্মাসিউটিক্যালস এর উদাহরণ দিলাম, যে ওষুধটা এতটা প্রিসাইজলি আসলে উৎপাদন করা দরকার, কোনো একটা ইনগ্রেডিয়েন্ট যদি সামান্যতম পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা মানে ওষুধের পরিবর্তে বিষ হয়ে যেতে পারে, মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে মৃত্যুর কারণ হতে পারে। তো মানুষকে যদি মেপে মেপে বলা হয় যে এটা মেপে মেপে ইয়া করো, তো স্বাভাবিকভাবেই সেটা কম বেশি হবে। কিন্তু মেশিনকে যা দিয়ে দেওয়া হয় সে কিন্তু ঠিক সেই পরিমাণে, যদি মেশিন ঠিকভাবে অপারেট করে ডেফিনেটলি, তাহলে কিন্তু সেই পরিমাণে দেয়। তবে তার মানে কি, কোয়ালিটি অফ দি প্রোডাক্ট ডেফিনেটলি ইমপ্রুভ হচ্ছে। এট দ্য সেম টাইম যেহেতু মানুষের ইন্টারভেনশনটা কম হচ্ছে,
ওভারঅল সিস্টেমের সেফটি ইরর কমে যাচ্ছে, ড্যামেজ হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে, সেফটি কমে যাচ্ছে। যেটা আমি প্রথমে বললাম যে তোমরা আইপি গ্রাজুয়েট, ইন্ডাস্ট্রি তোমাদের হাতের মুঠোয়। ইন্ডাস্ট্রি নারী নক্ষত্র তোমরা জানো, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কি কোয়ালিটি কন্ট্রোল, সবই তো পার্ট। তো এই পুরো জিনিসটা আসলে এই অটোমেশন আসার কারণে, অটোমেশন থাকার কারণে এটা যে কি পরিমাণে আসলে হেল্পফুল হয়েছে ফর দ্য ওয়ার্ল্ড। এরপরে যখন আবার, যদিও তোমাদের এই কোর্সে না, এমনি এক লাইন বলার জন্য বলছি, সেটা হলো যে এই যে পরবর্তীতে যেটা প্রোডাকশনে যখন রোবোটিক্স যখন ইন করলো, এটার প্রিসিশন আরো বেড়ে গেল। কিছু যেমন স্পেশালি এখন তো এই কোভিড-19 সময়ে রোবোটিক্স বিকাম এ গ্রেট হেল্প সব সেক্টরে। তো তাহলে সামারি আমরা কি করলাম, যে এই যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের হার্ট কিন্তু হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তোমরা তো অলরেডি শিক্ষক হয়ে গিয়েছো, হয়তো ইন্ডাস্ট্রিতে জব করবা কি না ভবিষ্যতে সেরকম হয়তো সুযোগ না, মানে চেষ্টাই করবা না হয়তো, কিন্তু তারপরে আমি সবসময় আইপি, যেটা তোমাদের আগের ক্লাসে আমরা আগের দিনও বলেছি, যে আইপি গ্রাজুয়েটরা তারা যদি তাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্স আইপি রিলেটেড, তার সাথে যদি এই কন্ট্রোল থিওরি এবং অটোমেশন, স্পেশালি এই যে পিএলসি অটোমেশন সাইডটা যদি সে খুব সুন্দর করে ভালো করে করতে পারে, মানে আইপি গ্রাজুয়েটরা আসলে অনেক ডিমান্ডেবল হবে, আরো আরো অনেক বেশি ডিমান্ডেবল হবে ইন্ডাস্ট্রিতে। এই কোর্সটা অনেক গুরুত্ব সহকারে করা উচিত। কোর্সটা অনেক ভাস্ট একটা কোর্স, সময়টা অনেক অল্প থাকে। একটা কোর্সের ভিতরে ডেফিনেটলি এত কিছু বোঝানো মুশকিল, মানে বোঝানো হয়তো যায়, কিন্তু সবগুলো অনেক বেশি পড়ানো আসলে সময় সাপেক্ষ হয় না। তো এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের হার্ট হলো কি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, পিএলসি। আমরা আজকে ইন্ট্রোডাক্টরি আসলে খুব বেসিক কথাবার্তা গুলোই আমরা বলবো, এরপরে আমরা আস্তে আস্তে পরের লেকচার গুলোতে আমরা ডিপে যাব। তো এই যে পিএলসি, পিএলসি আমরা আপাতত যদি একটা বক্স হিসেবে চিন্তা করি, যে পিএলসি একটা বক্স, এই বক্সে নিঃসন্দেহে একটা ইনপুট, কিছুই একটা বা একের অধিক ইনপুট থাকবে এবং এক বা একের অধিক আউটপুট থাকবে। তো এই যে পিএলসির যে আউটপুট এবং ইনপুট, এই ইনপুট গুলো যখন একটা পিএলসি কে ইনপুট হিসেবে, যে কোনো ইনপুট যখন আমি দিই পিএলসির মধ্যে, সে তো অবশ্যই একটা ডিটেল সার্কিটারি পার করে এই পিএলসির মধ্যে যে আমি প্রোগ্রামিং বা যে কোড আমি স্টোর করব, সেই স্টোর করা কোড থেকে কিন্তু সেই আউটপুট গুলোকে কিন্তু সে অ্যাক্টিভেট করবে। তো আমি যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের হাতে যদি 10টা সিস্টেম থাকে, আমার প্রয়োজন হতে পারে 10টার মধ্যে কোনো সময় 5টা, কোনো সময় 3টা। তো আমি যখন 5টা সিস্টেম আমাকে যখন রান করতে হবে, তখন ঠিক পিএলসির 5টা আউটপুট অ্যাক্টিভেট হবে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেট থাকে। পিএলসি গুলো বিভিন্ন সাইজের হয়, ছোট, বড়, মাঝারি, বিভিন্ন সাইজের হয়। নাম্বার অফ ইনপুট আউটপুটের উপর ভিত্তি করে এই সাইজটা নির্ভর করে। আবার বিভিন্ন কোম্পানিও রয়েছে, সিমেন্স, তারপরে হচ্ছে এবিবি, তারপরে আরো অনেকে, অ্যালান ব্র্যাডলি, আরো বেশ কিছু রয়েছে। তো প্রতিটা কোম্পানির, এই কোম্পানিগুলোর
মানে প্রোগ্রামিং যে ধারণাটা, প্রোগ্রামিং এর যে থিমটা, সেটা অলমোস্ট সব পিএলসির জন্যই একই রকম, কিন্তু ব্র্যান্ড অনুযায়ী হয়তো রিপ্রেজেন্টেশনটা হয়তো ভিন্ন, ব্লক গুলো হয়তো ভিন্ন, কিন্তু ওভারঅল যে থিমটা, যে ওয়েটা, সেটা কিন্তু সবগুলোর জন্যই সেম। আমরা দেখব যে পিএলসি তে কি কি ভাবে প্রোগ্রামিং করা যায় এবং তার মধ্যে কোনটা সবচেয়ে বহুল প্রচলিত বা ব্যবহৃত প্রোগ্রামিং মেথড। এটা আমরা উদাহরণ তো কিছু অলরেডি দিয়েছি, এটা আমি আর ডিসকাস করছি না। প্রোগ্রামিং মেথডটা নিয়ে আমরা এই প্রোগ্রামিং মেথড গুলো, যেমন প্রথম যে মেথডটার নাম এখানে বলা হয়েছে ল্যাডার লজিক। এই ল্যাডার লজিকটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত বহুল ব্যবহৃত পিএলসি প্রোগ্রামিং মেথড। এই ল্যাডার লজিকটা, ল্যাডার বলতে আমি জানি না তোমরা আগে দেখেছো কিনা বা জেনেছো কিনা, তবে ল্যাডার বলতে কি একটার পর আর একটা সাজানো, তাই না? এখানে আমরা যেমন সি প্রোগ্রামিং যখন করেছি বা ম্যাটল্যাবে প্রোগ্রামিং যখন করি, আমরা তো কোড লিখি, ম্যাটল্যাবে কোড লিখছি, একটা লাইন শেষ হয়ে গেল, তারপরে নিচে আরেকটা লাইন লিখেছি, তারপরে আরেকটা লাইন লিখেছি। তো এই ল্যাডার ডায়াগ্রামে যেটা হয় সেটা হলো যে এখানে কোডের পরিবর্তে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয় সিম্বলের মাধ্যমে, আমরা দেখব। এবং কোড করতে গেলে যেটা মানে যেমনটা আমরা ম্যাটল্যাবের সিমুলিংক এর জন্য দেখেছি, যে একটা সিমুলিংক ব্লক যদি আমার থাকে, তাহলে হয়তো 10 লাইন কোড লেখার কাজ একটা ব্লক দিয়ে অনেক ইজিলি হয়ে যায়। এতে সুবিধা হলো যেটা, সেটা হলো যে সময়টা অনেক কম লাগে এবং কোড লিখতে গেলে যে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ রয়েছে থাকে, সেটা কিছুটা কমানো যায় এই গ্রাফিক্যাল পদ্ধতি দ্বারা। ফাংশনাল ব্লক ডায়াগ্রামও এই ধরনেরই ল্যাডার ডায়াগ্রামের মতোই একটা গ্রাফিক্যাল ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। তারপরে হলো স্ট্রাকচার টেক্সট এবং ইনস্ট্রাকশন লিস্ট। এই দুটোই হচ্ছে, যেমনটা আমরা কোডের কথা বলছিলাম ম্যাটল্যাবের বা সি এর, ঠিক এগুলো ঠিক মানে কোড বেসড। তোমাকে প্রোগ্রাম লিখতে হবে, লিখে লিখে রান করতে হবে। আর সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, এটাও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাও ব্যবহার করা হয় মোটামুটি অল্প পরিসরে, কিন্তু বেশি ব্যবহার হয় হলো ল্যাডার লজিক। সাধারণত যে কোম্পানিগুলো, যে যে ব্র্যান্ড বা আমরা ব্যবহার করি না কেন, তো আমরা যদি ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রাম আমরা করি, সেটাকে সাধারণত অন্য যে মেথড গুলো বলা হয়েছে, সেই মেথড গুলোতে কনভার্ট করার মতো সুযোগ থাকে। সবার ক্ষেত্রে হয়তো সবগুলো থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে। এই যে ল্যাডার ডায়াগ্রাম আমরা বলছিলাম, এই ল্যাডার ডায়াগ্রামে যে সিম্বল কমন, এগুলো হচ্ছে কমন সিম্বল গুলো আমরা এখানে আমি দিয়েছি। কমন যে সিম্বল গুলো আসলে থাকে, সেগুলো প্রথমে যেটা তোমরা দেখছো সিম্বলটা, এটা হচ্ছে নরমালি ওপেন কন্ট্যাক্ট, NO।
নর্মালি ওপেন, NO। এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট মানে হচ্ছে এই কন্ট্যাক্টটাতে তুমি এনার্জাইজ না করলে সে ওপেনই থাকবে, এই জন্য এটাকে বলছে নর্মালি ওপেন। পরেরটা হলো নর্মালি ক্লোজ, তার মানে তুমি এনার্জাইজ না করতেই সে ক্লোজ থাকবে, তুমি এনার্জাইজ করলে এটা ওপেন হবে। তারপর একটা হচ্ছে অর লজিক, আসলে যে উপরেরটা অথবা নিচেরটা ঠিক, তারপরেরটা হচ্ছে অর নট লজিক। এই সবগুলো উপরের যে চারটা এ পর্যন্ত বললাম, এগুলো সবগুলো ইনপুট কয়েল হিসেবে বিবেচনা করা হয়, ইনপুট কয়েল। পরের দুটো, এটাকে আমরা বলছি আউটপুট কয়েল। পিএলসির আউটপুট কিন্তু এটা, যে প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা আমরা অ্যাকচুয়েট করব সেটার আউটপুট না, এটা পিএলসির আউটপুট। পিএলসির আউটপুট কয়েল এটা নরমালি ওপেন, এটা দেখাচ্ছে যে এটা যখন আমরা এখানে এনার্জাইজ করব তখন এটা অ্যাক্টিভেট হবে। পরেরটা যেটা ইনভার্টেড আউটপুট কয়েল, এটা ডি এনার্জাইজড হবে। এখন এই যে উপরের যে কয়টা বললাম এর মধ্যে প্রথম চারটা ছিল ইনপুট কয়েল, পরের দুটো হলো আউটপুট কয়েল। ইন বিটুইন মাঝখানে কিছু প্রসেসিং আমাদের করতে হয়, যেমনটা আমরা উদাহরণ হিসেবে বলছিলাম যে আমার 10টা সিস্টেম রান করতে হবে, কিন্তু সকালে 3টা, বিকালে 5টা, সন্ধ্যায় 8টা, রাত্রে হয়তো 2টা। কোন সময়ে কোনটা করতে হবে, কতবার করতে হবে, এগুলো কিন্তু ডিফাইন করার প্রয়োজন রয়েছে। এই কাজগুলো করে কারা? এই কাজগুলো করে এই যে টাইমার কাউন্টার। আমি যদি এই টাইমারের কোন প্ল্যান্ট কতক্ষণ রান করবে, কোন সময় থেকে রান করবে, সেটা কিন্তু আমি টাইমারে কিন্তু নির্দিষ্ট করে দিতে পারি। সে টাইমারের সেই ভ্যালুটা মিট হলে পরে পরের সিস্টেমটা রান করবে। একইভাবে কাউন্টারের ক্ষেত্রেও তাই, যে অল্টারনেটিভলি চিন্তা করা যেতে পারে যে আমরা হয়তো ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে একটা বাড়ি বা একটা অফিসে বা একটা রুমের মধ্যে কতজন মানুষ থাকতে পারবে, আর কতজন এন্ট্রি করলে দরজাটা বন্ধ হবে, কতজন বের হয়ে গেলে দরজাটা খুলবে। সিম্পল প্রজেক্ট আর কি, which can be done by using a counter. ঠিক একইভাবে পিএলসি তে এই টাইমার, কাউন্টার, আরো অন্যান্য লজিক অপারেশন রয়েছে, এখানে সবগুলো দেখানো হয়নি, আস্তে আস্তে দেখবো, ব্যবহার করা যায়। তো আমরা যদিও ইন ডিটেলসে প্রোগ্রাম করব, তবু এখানে প্রথমেই একটা সামারি দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসলে এখানে দেওয়া হয়েছে, যে দেখা যাচ্ছে তো না। প্রথমে আমি ইয়েটা পড়ি, প্রবলেমটা পড়ি। সেটা হলো ইন এ হোম সিকিউরিটি সিস্টেম the door gets open when the right switch is pressed. সঠিক সুইচটা যখন প্রেস করা হবে তখন ডোর ওপেন হবে। when the door is open, যখন ডোরটা ওপেন হবে তখন আবার আমি বলছি কি, যে লাইট এবং ফ্যানটাও কিন্তু অন হবে সাথে সাথে। আবার when the dweller leaves the room and close the door, the light and fan is off. দুটো অফ হয়ে যাবে, ডোর ক্লোজ হয়ে গেলে অফ হয়ে যাবে, ডোর ওপেন হলে লাইট ফ্যান অন হবে। ডোর ওপেন করতে হলে শর্ত হলো যে রাইট সুইচটা প্রেস করতে হবে। এখানে একটা ছোট্ট একটা প্রোগ্রামিং দেখানো হয়েছে, যে এখানে তোমরা দেখছো I 0.0, I 0.1, I 0.2, I 0.3, এইগুলো হলো এক একটা হলো ইনপুট সুইচ।
এটা তোমরা মোবাইলে, এটা মোবাইলের স্ক্রিনশট। হ্যাঁ, এজন্য দেওয়া হয়েছে যে তোমরা এই সফটওয়্যারটা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে, মাইক্রো পিএলসি সিমুলেটর। এইখানে আমরা কিন্তু বলেছি যে আমি একটা সুইচ প্রেস করতে, রাইট সুইচটা যদি আমি প্রেস করি তাহলে ডোরটা ওপেন হবে। তা আমি যদি ধরি যে আমাকে যে কোনো একটা সুইচকে আমি ব্যবহার করার সুযোগ রয়েছে এখানে। তো প্রথম সুইচটার নামই যদি আমি ধরি যে I0.0, যেটা হলো ফার্স্টের যে লাইনটা আমরা দেখছি, এই লাইনের এটাকে আমরা বলি হচ্ছে, এটাই তো ল্যাডার ডায়াগ্রাম, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে যে রেইল। দেখবো পরে আরো ডিটেইলস, আপাতত আমরা উদাহরণটা দেখি। যে এখানে সুইচ হলো ENT00, তার মানে হচ্ছে কি যে এই যে 0.0 এই সুইচটা, এবং ডোর যেটা আমরা বলছি ওপেন হবে, এটা হলো আউটপুটের সাথে কানেক্টেড, আউট SAL00। যখন আমি প্রথম সুইচটা ENT00 যখন আমি প্রেস করছি, মানে যে এখানে অন করছি, তখন ঠিক তখন এই আউট SAL00 এইটা তখন টার্ন অন হচ্ছে। এই আউটপুটটাকে আমি আবার ইনপুট হিসেবে ব্যবহার করার আমার কাছে সুযোগ রয়েছে। ঠিক একই নাম, দেখো SAL00, এখানে কিন্তু SAL00 একই নাম। তার মানে এই লাইনে, উপরের লাইনে যেটা আউটপুট, নিচের লাইনে কিন্তু সেটা ইনপুট। তো যখন আমার উপরের আউটপুটটা অ্যাক্টিভেট হচ্ছে, তখন সাথে সাথে তার এ কথার অর্থ হলো যে সেকেন্ড লাইনের ইনপুটটাও কিন্তু অ্যাকচুয়েট হচ্ছে। যখন সেকেন্ড লাইনের ইনপুট আবার অ্যাকচুয়েট হচ্ছে, সাথে সাথে কিন্তু এই যে বাকি যে দুটো আমার ফ্যান এবং লাইট অন করতে হবে, সেই দুটোও কিন্তু একই সাথে টার্ন অন হয়ে যাচ্ছে। আবার আমি যদি আমি যদি এই সুইচটা এখন অফ করে দিই, সুইচটা অফ করার সাথে সাথে প্রথম লাইনের যে ENT00, এখানকার ইনপুট কয়েল কিন্তু বন্ধ হয়ে যাবে, একই সাথে আউট SAL00 এটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে, টার্ন অফ হয়ে যাবে। যখন এটা টার্ন অফ হবে, সাথে সাথে বাকি ফ্যান এবং লাইটটাও কিন্তু টার্ন অফ হয়ে যাচ্ছে। ছোট্ট এক্সাম্পল, ঠিক এখানে দেখানো হয়েছে যে তিনটা আমার আউটপুট, এখানে আউটপুট গুলোকে সাধারণত কিউ বা ও দিয়ে প্রকাশ করা হয়। Q0.0, Q0.1, Q0.2, 0.3, তিনটা আউটপুট আমার এখানে, একটা, দুইটা, তিনটা। এই তিনটাই কিন্তু আমি যে মুহূর্তে সুইচ চেপেছি, সুইচ বলতে এই যে অন করেছি, সাথে সাথে কিন্তু এই তিনটা লাইট কিন্তু জ্বলে উঠবে। আবার আমি যখন এটা বন্ধ করে দিব, তখন কিন্তু এই লাইট গুলো বন্ধ হয়ে যাবে। একইভাবে এখানে আরেকটা প্রোগ্রাম দেখানো হয়েছে, আমরা ডিটেলস সামনে পড়বো। তো সামারি কি হলো যে এই যে পিএলসি, ডান সাইডের যে ফিগারটা তোমরা দেখছো নিচের দিকে, এই পিএলসি আসলে আমরা যেটা প্রথমে বললাম, আমরা যদি একটা ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করি, এর কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। ইনপুট 0, 1, 2, 3, 4, 5 এবার চলতে পারে, একইভাবে আউটপুট গুলো চলতে পারে। ভেতরে কি হচ্ছে এটা তো আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু আজকে যেটা সামারি আমরা জিস্ট করার চেষ্টা করছি, যে ডান সাইডের ফিগারে তো আমরা পিএলসি দেখছি, পাশাপাশি এই যে এখানে কিন্তু রিয়াল লাইফ পিএলসি ফিগার আমরা দেখতে পাচ্ছি। যে একটা পিএলসি যখন ইন্টারকানেক্টেড করা হয়, এই যে এই প্রান্তটা আসলে এই যে যেটা আমরা আগের স্লাইডে দেখলাম ইনপুট, এটা ছিল এইটা ইনপুট। তো এই ইনপুটটা কিন্তু এখানে যে এইগুলো ইনপুট টার্মিনালস নামে লেখা আছে। আউটপুট টার্মিনাল গুলো তার নিচেই এখানে দেখানো হয়েছে, আউটপুট টার্মিনাল। আর বাকি যেগুলো আসলে অ্যাডিশনাল যে ইয়েগুলো রয়েছে, যে আমাদের যেহেতু আমরা অ্যানালগ সিগন্যাল দিচ্ছি, সো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রয়োজন পড়তে পারে, আবার ডিজিটাল টু অ্যানালগ করার প্রয়োজন পড়তে পারে। এরপরে পিএলসি যে কমিউনিকেশনটা হয়, এখানে যেমন RS485 হতে পারে, RS232 হতে পারে, বিভিন্ন কমিউনিকেশন মেথড হতে পারে। অনেক কিছু জানার রয়েছে। এটা আরেকটা পিএলসি, এখানে আমরা সিমেন্সের পিএলসি।
আমাদের এটা হলো S7200, সম্ভবত আইপি ল্যাবে বা আমাদের ল্যাবে সম্ভবত S7-1200 রয়েছে আর কি পিএলসি। আরো এখন তো অনেক বের হয়ে গেছে। এখানে একটা ইম্পর্টেন্ট, এখানে ওই যে ইনপুট এবং আউটপুট রয়েছে, এক সাইডে ইনপুট, সিমেন্সের এক সাইড ইনপুট আর এক সাইডে আউটপুট। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা লক্ষ্য করা, সেটা হলো কিন্তু সিমেন্স পিএলসি কিন্তু 24 ভোল্ট ডিসিতে কিন্তু অপারেট করে। এটা আর একটা পিএলসি মাইক্রোলজিক অ্যালান ব্র্যাডলির, এটা এর আগেটা সিমেন্স ছিল। তো এটারও ইনপুট রয়েছে, আউটপুট রয়েছে, প্রোগ্রামিং কেবল রয়েছে, 24 ভোল্ট ডিসি রয়েছে। বাকি যে ইন্টারনাল প্রোগ্রামিং কিভাবে করতে হয়, এর মধ্যে কি কি থাকে, এগুলো আমরা আস্তে আস্তে আবার করব। এটা আমরা অলরেডি দেখিয়েছি যে NO নরমালি ওপেন কন্টাক্ট এবং নরমালি ক্লোজ কন্টাক্ট আলোচনা করেছি। এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা দেব। একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি যে এখানে 24 ভোল্ট আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েছি। তার সাথে আমরা এখানে কিন্তু একটা সুইচ রেখেছি। তো প্রোগ্রামটা, ভেতরে যে প্রোগ্রামটা করা আছে, এটা এখানে দেখো, তোমাদের প্রোগ্রামটা এখানে দেওয়া আছে। ভেতরের প্রোগ্রামটা হলো IN0 আর out0। তো IN0 যদি অ্যাক্টিভেট হয় তার মানে হচ্ছে out0 অ্যাক্টিভেট হবে। তো প্রথম এই যে পাওয়ার সাপ্লাইটা কিন্তু IN0 এর সাথে কানেক্টেড। আর ডান দিকে যে মোটরটা দেখছি আমরা, এই মোটরটা কিন্তু out0 এর সাথে কানেক্টেড। সো IN0 যখন অ্যাক্টিভেট হবে, IN0টা যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু ইয়াটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এই যে সুইচটাকে যদি আমি এখন প্রেস করি, সুইচটা প্রেস করে আমি গ্রিন সিগন্যাল, গ্রিন ইয়া দিয়ে বোঝাচ্ছি, ঠিক সাথে সাথে কিন্তু আমার মোটরটা কিন্তু অ্যাক্টিভেট হবে, রান করবে। এখন আমি চাইলে এখানে দুটো ইয়েও রাখতে পারি। একটা হলো নরমালি ওপেন পুশ বাটন, নরমালি ক্লোজ পুশ বাটন। এটা আরেকটা পদ্ধতি, এটা আমরা আস্তে আস্তে দেখবো আর কি। এই যে এই আটা যদি তোমরা দেখো যে ফিগারে হয়তো এভাবে ভালো বোঝা যাচ্ছে কিনা। এই যে out0 কে আমরা আবার ইনপুট হিসেবে ব্যবহার করেছি। এগুলো কি, কেন, কিভাবে, কি লজিকে, এগুলো আস্তে আস্তে আমরা ইয়ে করব। তো ঠিক আছে, আজকে হলো আমাদের এই পর্যন্তই আর কি। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করো। স্যার মানে আমরা পিএলসি স্যার কতটুকু ডেপথে ঢুকবো আর কি, মানে বেসিক জিনিসগুলো নাকি স্যার একটু ডেপথের দিকে যাবো আর কি? মিনিমাম যতটুকু না পড়লে না, আসলে সেটা চেষ্টা করতে হবে। একেবারে শুধু বেসিকে থাকলে তো হবে না। জি স্যার। অ্যাট লিস্ট প্রোগ্রামিং পিএলসি এর জন্য আলাদা কোনো, হ্যাঁ স্যার পিএলসি এর জন্য কি আলাদা কোনো বই আমরা নিব, বা হ্যাঁ, পিএলসি বই এর আলাদা বুক বই রিফারেন্স? রয়েছে। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বোল্টনের একটা বই রয়েছে, অনলাইনে পাওয়া যায়। জি স্যার।